মানুষের আদর্শ তার বিশ্বাস, মূল্যবোধ এবং নীতির ওপর ভিত্তি করে গড়ে ওঠে। তবে আদর্শের জন্য সংগ্রাম কেবল কথা বলার মধ্যে সীমাবদ্ধ না রেখে বাস্তবায়িত করা অনেক গুরুত্বপূর্ণ। এই আদর্শের জন্যই যে একজন মানুষ কত বড় পদক্ষেপ নিতে পারে তা আমাদের আজকের আয়োজন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের বদনাম গল্পে বুঝতে পারব। তো চলুন শুরু করা যাক। গল্পের প্রথমেই আমরা পরিচিত হই ইন্সপেক্টর বিজয়বাবুর সঙ্গে, যিনি ভীষণ কঠোর এবং তীক্ষ্ণ মেজাজের পুলিশ কর্মকর্তা। সেদিন বিজয়বাবু তার স্ত্রী সৌদামিনীর সঙ্গে কথা বলার সময় অভিযোগ করেন যে অনিল মিত্তির নামের এক ডাকাত ক্রমেই পুলিশের নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে। উত্তরে স্ত্রী সৌদামিনী জানায়, এমন করে তো আর পারা যায় না। সে প্রতি রাতে তার স্বামীর জন্য খাবার আগলে রাখে, আর বিজয় সামান্য ডাকাত ধরতে পারে না। উত্তরে ইন্সপেক্টর জানায়, ও যাই করুক, পুলিশকে না বলে কোথাও যেতে পারবে না। তবু আমাকে সেদিন চিঠিতে কি জানিয়ে গেল জানো? তার কোন সেই সভার কাজ সেরেই নাকি সে ফিরে আসবে, কিন্তু সে সভা যে কোথায় তার কোনো সন্ধান নেই। উত্তরে সদুর লোকটার কি স্পর্ধা তার কাহিনী শোনাতে লাগে। রাত 2টার দিকে সদু যখন স্বামীর খাবার আগলে বসে আছে, ঠিক তখন যেই একটু ঝিমুনি এসেছে অমনি চমকে উঠে দেখে অনিল ডাকাত প্রণাম করে বলে, দিদি, আজ ভাই ফোটার দিন, মনে আছে তো? তোমার থেকে ফোঁটা নিতে এসেছি যে। ওর কথা শুনে সদুর মনের মধ্যে ভাইয়ের স্নেহ যেন উছলে পড়তে লাগে। তাই স্বামীর জন্য যে ভাত রাখা ছিল সেটাই তাকে আদর করে খাওয়ানোর পর বিজয়ের জন্য সাজিয়ে রাখা ধূমপানের শলাটা নিয়ে তারা আজ যেখানে সভা করবে নির্ভয়ে সেই জায়গার নাম বলে চলে যায়। ইন্সপেক্টর জায়গার নাম জানতে চাইলে শুধু বলে, প্রশ্নটা করে তুমি প্রমাণ করলে তোমার ডাকাত আমাকে চিনতে পারলেও তুমি আজও আমাকে চেনোনি। বিজয় তার স্ত্রীকে খুব ভালোভাবেই চিনতেন। তার জিদ যে এত সহজে নরম হবার নয়। ফলে বিজয়বাবুর ডাকাত ধরার এই সুযোগটাও হাতছাড়া হয়ে যায়। দিন কয়েক পর হঠাৎ বিজয় বেশ খুশি হয়ে সদুকে জানায়, পুলিশের চর নিতাই চক্রবর্তীর থেকে জানতে পেরেছে আজ মোচকাঠির জঙ্গলে ওই ডাকাত দলের এক মস্ত বড় সভা হবে। সেটাকেই আজ ঘেরাও করার বন্দোবস্ত চলছে। বেটা আজ আর কোথাও লুকিয়ে পালাবার ফাঁক পাবে না। শুধু ইন্সপেক্টরের বুদ্ধির ফাঁক দেখিয়ে বলে, মোচকাঠির জঙ্গল টঙ্গল ওসব বাজে কথা, তার থেকে আশেপাশে খুঁজে দেখো, তাতেই পুলিশের লাভই হবে। উত্তরে বিজয় জানাই, সুদূর কানাকানি যদি সে শুনতে পেত তবে তা পুলিশকে ফাঁস করে দেওয়া কর্তব্য বলে মনে করত। কিন্তু শুধু তো সকল কথা ঠাট্টাতেই উড়িয়ে দেয়। এর মধ্যে কোনটা যে তার আসল কথা তা বোঝা মুশকিল। কথা শুনে সদু বলে, তা যদি বুঝতে তবে যে মেয়েটির গুজব শোনা যাচ্ছে তাকেও খুঁজে বের করতে পারতে। যাই হোক, ওই দেখো কুকুরটা আবার চেঁচিয়ে মরছে, যাই তাকে খাইয়ে ঠান্ডা করে আসি। বিজয় বিরক্ত স্বরে জানায়, এক্ষুনি সে গুলি করে কুকুরটিকে মারবে। সদু স্বামীকে আটকে জানায়, ও বড় বদমাস কুকুর, বিজয় গেলেই তাকে আগ করে চেপে ধরবে। ও যে সদুকে ছাড়া আর কাউকে চেনে না। বিজয় কি একটা ভেবে বলে, জানো সদু, একটা খবর পেয়েছি, অনিল লোকটা নাকি সব জন্তুর নকল করতে পারে। রোজ রাতে ওই তোমাকে ডাক দিচ্ছে না তো? শুধু রাগে জ্বলে উঠলে বিজয় ব্যাপারটা সামলে নিয়ে বলে, সামান্য কুকুরের জন্য তার যে কেন এত বাড়াবাড়ি এটাই সে বোঝে না। কিন্তু পুত্রহীন মেয়ের বুকে যে স্নেহ জমা থাকে তা যে কোনো প্রাণীকে পেলেই তাকে কাছে টেনে নেয়। ফলে ওকে একদিন দেখতে না পেলে সদুর ভয় হয়। মনে হয় না জানি কে কোন দিক দিয়ে ধরে নিয়ে গেল। তাই ভয়ে ওকে এত যত্নে রাখে। কথা শুনে বিজয় বলে, তবে যাই বলো শুধু, কোনো জন্তু জানোয়ার এত আদরে বেশি দিন বাঁচে না কিন্তু। উত্তর আসে, তা যতদিনই বাঁচুক ভালো করেই বাঁচুক। কথা শুনে বিজয়বাবু বিশ্রাম করতে গেলে ঘণ্টা কয়েক পর পুলিশের দলবল এসে তাকে নিয়ে মোচকাঠির দিকে যাই। ফিরতে সারা রাত কেটে গেল। পরদিন সকালে বাড়ি ফিরে ইন্সপেক্টর ধপাস করে চেয়ারে বসে বলে, এবারও বড্ড ফাঁকি দিয়েছে শুধু, তোমার কথাই সত্যি হলো। তবে এখানেও একখানা চিঠি পাওয়া গেছে জানো, এবং তাতে লেখা আসামি নিরাপদ। দিদিকে আমার প্রণাম জানাবেন। দেখো দেখি কি কাণ্ড, এর মধ্যে আবার তোমার নাম জড়ানো কেন? উত্তরে সদু জানায়, কেন,
পুলিশের ঘরের গিন্নি কি আসামির ঘরের দিদি হতে পারে না? নাকি সংসারের সব সম্বন্ধই সরকারি খামের ছাপ মারা? দুপুরে খাবারের পর বিজয় গিন্নিকে জানায়, জানো, গ্রামের লোকেরা বলাবলি করছিল এ নাকি একজন সিদ্ধ পুরুষ, বাবা ভোলানাথের চিহ্নিত। তাই লোকজনও তাকে এমনভাবে ভক্তি শ্রদ্ধা করে যে মোচকাঠির বনে ডাকাতের এক পায়ের চিহ্ন পাওয়া গেছে বলে সেখানে এক ধনী ব্যক্তি মন্দির বানাবে বলে ঠিক করেছে। এদিকে বিজয়বাবুর মামাতো ভাই দারোগা হওয়ায় কর্তব্যের খাতিরে এক ব্রাহ্মণের ছেলেকে হাতকড়া লাগালে সেই অপরাধে পুরো গ্রামের লোকেরাই তাকে ত্যাগ করে। ফলে তার মেয়ের বিয়ের বয়স পেরিয়ে যায় অবস্থা। কিন্তু শেষমেশ পাত্র কিছুতেই জোটে না। যতবার পাত্র জোটে ততবার গ্রামের লোকেরা তা ভাঙিয়ে দিলে দেখা যায় বিয়ের জন্য ঠিক করা পুরোহিতও জোটে না। অবশেষে একটা কিনারা পাওয়া গেলে বিজয়বাবু সদুর কাছে সাহায্য চাই। সদুও এ কাজে তার দায়িত্ব ভেবেই নিজের কাঁধে নেয় এবং বিয়ের জন্য ঠিক করা সাধু সন্ন্যাসীর ভক্তিতে গদগদ হয়ে ওঠে। অবশেষে নির্বিঘ্নে বিয়ের কাজ শেষ হলে আশীর্বাদের আগে সন্ন্যাসী নিজের পরিচয় দিয়ে এমনভাবে চণ্ডীমণ্ডপের পাঁচিল ডিঙিয়ে উধাও হলো যে তা দেখে সকলে হা করে চেয়ে রইল। বিজয়বাবু যেন একেবারে চুপ। এমন সময় সদু প্রশ্ন করে, সে মেয়েটির কোনো খোঁজ পেলে? বিজয়বাবু জানায়, খোঁজ তো দূরের কথা, এখন এক মেয়ের জায়গায় রোজ 25টা মেয়ের আমদানি। এখন কে যে কোনটা তা বোঝা মুশকিল। এদিকে অনিল ডাকাত মেয়েদেরকে এমনভাবে নিজের সহায় করে রেখেছে যে তাকে ধরাও শক্ত হয়ে উঠেছে। দেখো, তুমি আবার সর্বনাশ করো না যেন। উত্তরের সদু জানায়, এত সৌভাগ্য তার নয়। মেয়েরা যে বুদ্ধি দিয়ে ঘর সামলায় সেটা যদি দেশের সেবায় লাগত তবে ওই বুদ্ধি 16 আনা লাভ হতো। কিন্তু মেয়েরা অবলা কুকুরের গলার শিকলের মতো যে খ্যাতি গলায় পড়ে থাকে তা নিয়ে ছেলেরা তাদের পিছন পিছন টেনে নিয়ে বেড়ায়। তার যে সত্যি কথাটা বলে দিলেই তো হয় যে সুযোগ পেলে ছেলেরাও ঠকাতে জানে। তবে মেয়েরা এতটাও বোকা নয় যে শুধু ঠকেই যাবে, মেয়েরাও ঠকাতে জানে। আশেপাশের বুড়িগুলো যখন বলে শুধু বেশ লক্ষ্মী, এর মানে কি জানো? আমার সুনাম শুধু এই বেড়ার মধ্যেই সীমাবদ্ধ। কিন্তু দেশের কত লোক যারা না খেতে পেয়ে মরে যাচ্ছে, তাদের কি হবে? আরে এদিকে দেখো, সমাজে যারা মানুষের মতো মানুষ তারাই ওই না খেতে পাওয়া লোকগুলোকে হাতে হাত কড়ি পড়াচ্ছে। আর আমার মতো মেয়েরা তো সামান্য রেধে বেড়েই হচ্ছে সতীসাধ্যী। কিন্তু এ তো ছদ্মবেশ, আর এই ছদ্মবেশ ঘোচালেও কিছু কলঙ্কের চিহ্ন দেখা যাবে। তবে তার সাথে আবার থাকবে জ্বলন্ত আগুনের দাগা। সংসারে মেয়েরা শুধু দুঃখের কাজ করতেই আসেনি, এসেছে এই দুঃখের আগুনে দেশের সকল আবর্জনা জ্বালিয়ে দিতে। তবে আমি জানি, আমি যাই করি শেষ পর্যন্ত তুমি আমাকে ক্ষমা করবেই। বিজয় অবাক দৃষ্টিতে সকল কথা শুনে বলে, যাক, মাঝে মাঝে এভাবে মন খোলসা করা ভালো। তবে এবার সরকারি কাজে যে তোমার সাহায্য আমার চাই, নইলে যে আর মান থাকে না। এলাকার এক আচ্ছা জাহাবাজ মেয়ের খবর পাওয়া গেছে, ওই আসলে সকল খবর চালিয়ে যায়। যেমন করেই হোক তাকে খুঁজে বের করতেই হবে। অবশেষে স্বামী স্ত্রী মিলে সামনের শিবরাত্রিতে ডাকাত ধরার সকল আলোচনা শেষ করে। অমাবস্যার রাত 1টা বাজার সাথে সাথে বিজয়বাবু মন্দিরের দরজায় উপস্থিত হয়ে নিঃশব্দে ভয়ে কাঁপতে কাঁপতে সাহস করে দরজা ধাক্কা দিতেই দেখে ভেতরে একটি প্রদীপ জ্বালা। আর প্রদীপের মিটিমিটি আলোতে নিজের স্ত্রীকে জোড়হাতে বসে থাকতে দেখে বিজয় যেন একেবারে হতবাক হয়ে রইল। আর পাশেই মূর্তির মতো দাঁড়িয়ে অনিল ডাকাত। সৌদামিনী বলে ওঠে, হ্যাঁ, আমি সেই মেয়ে যাকে এতদিন তোমরা খুঁজে বেড়াচ্ছ। আমরা দেশের মেয়েরা যদি এসব সুসন্তানকে প্রাণ দিয়ে রক্ষা না করি তবে সকল নারী ধর্মকেই ধিক। আমি জানি এ কথা জানাজানি হলে আমাদের সম্বন্ধে নিন্দায় ভরে উঠবে, তবে তা আমি মাথা পেতে নেব। তবুও অনিলের পেছনে শাস্তির শেষ পালা পর্যন্ত যাব। এদিকে সদুর কথায় বাধা দিয়ে অনিল বলে ওঠে, বিজয়বাবু, আমি ওকে চিনি বলেই জানি ও একেবারে নিষ্কলঙ্ক। আমরা যে কর্তব্য মাথায় নিয়েছি সেখানে ভালোবাসার কোনো ফাঁক নেই, আছে কেবল নিজেকে জলাঞ্জলি দেওয়া।
আপনার কোনো ভয় নেই, কেউ কিচ্ছু জানতে পারবে না। মন্দিরের ওই সুড়ঙ্গ পথ দিয়ে ওকে নিয়ে বেরিয়ে যান। আমি আজ ধরা দিব বলেই এখানে এসেছি। তবে জানিয়ে রাখি, আপনারা আমাকে বাঁধতে পারবেন না। হঠাৎ বিদেশি গলায় এক গান শুনে মন্দিরের ভিত কেঁপে উঠলে বিজয়ের হাত থেকে টর্চটা মাটিতে পড়ে যায়। প্রদীপটাও দমকা বাতাসে শেষ হয়ে গেছে আগেই। বদনাম গল্পে রবি ঠাকুর দেশপ্রেম, কর্তব্যবোধ এবং আত্মত্যাগের এক অতি গাঢ় চিত্র তুলে ধরেছেন। কোনো মানুষের তার দায়বদ্ধতা আর আদর্শের প্রতি নিবেদন যে কতটা শক্তিশালী হতে পারে এবং সেই আদর্শে বিশ্বাসী মানুষেরা কিভাবে নিজেদের জীবন উৎসর্গ করতে প্রস্তুত তাই স্পষ্টভাবে তুলে ধরেছেন। আজ এ পর্যন্তই। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ সুস্থ থাকবেন সবাই। আর হ্যাঁ, পরবর্তীতে কোন গল্পটি চাইছেন তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।